নমস্কার। বাক্সা ব্রাত্য নাট্যজন পশ্চিমবঙ্গ ভারতের ব্যবস্থাপনায় আমরা যে গত 12ই মে থেকে করোনা পরবর্তীকালীন নাটকের অবস্থান ভবিষ্যৎ নিয়ে যে ফেসবুক লাইভ অনুষ্ঠান শুরু করেছি, আজকে তার দ্বাদশ পর্ব। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্য পরিচালক, ম্যাট থিয়েটারের প্রতিষ্ঠাতা এবং কবি আসাদুল ইসলাম সাহেব। আমি বাক্সা ব্রাত্য নাট্যজনের তরফ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের শুরুতে প্রথমাফিক যেটা প্রস্তুত আমরা সবাইকেই করে থাকি এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা হলো যেটা করে থাকি, এটা ভার্চুয়াল হলেও মানসিকতাটা পাল্টায় না। তাই প্রথম প্রশ্ন, কেমন আছেন? জি, আর এই সময় তো আসলে একটা কঠিন সময় আমরা পার করছি। এই সময় আমরা যেমনই থাকি না কেন চেষ্টা করতে হবে ভালো থাকার। এই জন্য আমরা ভালো থাকার চেষ্টা করছি, সুস্থ থাকার চেষ্টা করছি। খুব ভালো বলেছেন। আসলে আমাদের হ্যাঁ বলুন। জি জি না, কারণ হচ্ছে সুস্থ থাকাটাই হচ্ছে এই সময়ের সবচাইতে বড় হচ্ছে নিদর্শন হবে, কিংবা হচ্ছে সবচাইতে বড় একটা উদাহরণ হবে। কারণ এই সময় তো মানুষকে ভালোভাবে দিন যাপন করার জন্য সুস্থ থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্যই আমরা সুস্থ আছি। যদিও আমাদের নাটকের মানুষের সুস্থ থাকাটা শুধু শারীরিক ভাবে না, মানসিক ভাবে থাকাটা প্রয়োজন হয়। যেখানে আমরা নাটকটা অভিনয়টা করতে পারছি না, মঞ্চ থেকে দূরে আছি, সেটা এক ধরনের অসুস্থতার লক্ষণ আমাদের। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছুকে মেনে নিয়ে ছাড়া আমাদের কাছে গত্যন্তর নেই কিছু, তাই সেটাকে মেনে নিয়েই আমরা চলছি। শুরু করার আগে পশ্চিমবাংলার মানুষের কাছে আপনার নাটকের দল ম্যাট থিয়েটার নিয়ে যদি বলেন, তাহলে যারা জানে না তারা একটু জানতে পারে। ম্যাট থিয়েটার সম্পর্কে হ্যাঁ, মানুষ একটু জেনে যাক। আমি মূলত একজন অভিনেতা হিসাবেই হচ্ছে নাটকের সাথে যুক্ত হতে আসি। সেটি হচ্ছে আমার দলের নাম সুবচন নাট্য সংসদ। 1992 সালে আমি এই দলটির সাথে যুক্ত হই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি আমাদের সাতক্ষীরা শহর থেকে, সে সময় ঢাকাতে আসার পরেই হচ্ছে আমি এই নাটকের দলটির সাথে যুক্ত হই এবং ক্রমাগতভাবে এটির সাথে আমি কাজ করে আসছি এবং এখনো পর্যন্ত সুবচন নাট্য সংসদের সাথেই আমি কাজ করে যাচ্ছি। মধ্যবর্তী 2015 সালে আমি নিজেই একটা রিপার্টরি দল খুলি, আর সেটির নাম হচ্ছে ম্যাট থিয়েটার। এই দলটি হচ্ছে আমার পারিবারিক একটা সংগঠন, আমার পরিবারের সদস্যদেরকে নিয়েই হচ্ছে আমি এই দলটি গঠন করি এবং এটা 2015 সাল থেকে এটা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এবং বর্তমানে আমি সুবচন নাট্য সংসদের পাশাপাশি ম্যাট থিয়েটারের কর্ণধার এবং এখানে আমার দলের নাটক প্রযোজিত হচ্ছে এবং এটি আমরা দেশে এবং বিদেশে প্রদর্শিত হচ্ছে। এটাই হচ্ছে আমার দলের একটা ভূমিকা। বাহ, খুব সুন্দর। এখন কি করছেন, মানে কিভাবে এই সময়টাকে কাটাচ্ছেন বা ব্যবহার করছেন? এই সময়টা তো আসলে খুব মানুষের জীবনের জন্য একটা কঠিন সময়। এই কঠিন সময়ে আমরা সহজভাবে বাঁচার চেষ্টা করছি, কারণ চারিদিকে এত বেশি রকমের অসুস্থতা কিংবা হচ্ছে এমন ভাবে লকডাউন অবস্থা কিংবা সবকিছু সংকুচিত হয়ে আসছে। সেই পরিস্থিতির মধ্যেই হচ্ছে আমাদের স্বাভাবিক জীবন যাপন করা তো এখন সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা একটা অবরুদ্ধ পরিবেশের মধ্যে দিয়েই প্রতিদিন কাটাচ্ছি। হয়তো আমাদের আর্থিকভাবে আমাদের বেঁচে থাকার তাগিদে হয়তো আমাদের অন্য পেশার সাথে আমাদেরকে জড়িত হতে হচ্ছে, কিন্তু আমরা যেহেতু নাটকের মানুষ, আমাদের নাটক যেহেতু আমরা করতে পারছি না, সেই জন্যই খারাপ লাগাটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমরা যেহেতু পারিবারিকভাবেই থিয়েটারের সাথে সংশ্লিষ্ট, যে কারণে আমাদের পরিবারেও এই ছায়াটা আছে, এই দুঃখবোধটা আছে যে আমরা নাটক করতে পারছি না। কিন্তু আমরা এই করোনাকালীন আমরা নাটকের মধ্যেই আছি এইভাবে যে আমরা প্রতিদিন এই ম্যাট থিয়েটারের পক্ষ থেকে মানে কোনো না কোনো স্ক্রিপ্ট পড়ছি কিংবা হচ্ছে নতুন যে কাজগুলো আমরা ধরবো বলে আশা করেছি, সেই কাজগুলো নিয়েই আমরা প্রতিদিন
আলোচনা করছি কিংবা হচ্ছে এটার উপরে রিহার্সাল করছি। আর আমার আমি যেহেতু লেখালেখির সাথে জড়িত, নাটক লিখি কিংবা কবিতা লিখি, সেই লেখালেখির সাথেও হচ্ছে আমি নিজেকে সংশ্লিষ্ট রেখেছি। যদিও এই সময়টাতে মানে মনোসংযোগ দিয়ে লেখা ধরে রাখা কিংবা প্রাত্যহিক জীবনের যে ব্যথাগুলো সেগুলো লেখার মধ্যে দিয়ে হচ্ছে ফুটিয়ে তোলা, এটা কিন্তু এই সময়ের জন্য কষ্টকর। চাইলেও হচ্ছে আমি আমার এই সময়টাকে হচ্ছে সরাসরি আমি আমার লেখায় নিয়ে আসতে পারছি না, কিন্তু তার একটা ছাপ রয়ে যাচ্ছে আমাদের হচ্ছে, যেহেতু দৈনন্দিন কর্মকাণ্ডের একটা প্রতিফলনই থাকে লেখার মধ্যে, সেই কারণে হচ্ছে লেখার মধ্যেও সেই ছাপগুলো চলে আসছে, যেরকম কবিতার মধ্যে আসছে। আর চেষ্টা করছি আমার নাটক লেখার, একটা নাটক ইতিমধ্যে লিখে ফেলেছি, আর আমার দল সুবচন নাট্য সংসদের জন্য একটি নাটক লিখছি, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর উপরে। আমাদের এখন মুজিব শতবর্ষ পালিত হচ্ছে আমাদের দেশে, যে কারণে আমাদের এখানে বিশাল আয়োজন করে আর কি এই উৎসবটা, এই বৎসরটা পালন করার কথা ছিল, কিন্তু আমাদের এই করোনা কালের কারণে সবকিছু সংকুচিত হয়ে এসেছে। যে কারণে একটা সুযোগও তৈরি হয়েছে যে যেহেতু আমরা বঙ্গবন্ধুর উপরে আমাদের দলের কোনো নাটক নেই, যে কারণে এইটার উপরে এখন মনোসংযোগ দিয়ে একটা নাটক লেখার চেষ্টা করছি। বাহ, খুব ভালো। অপূর্ব লিখেছে, অপূর্ব কুন্ডু আর কি, আপনাদের বাংলাদেশের আমাদের বন্ধুস্থানীয়। সে বলছিল আপনার দুটো প্রজেক্ট চলছিল, কাজ চলছিল, সেই কাজটাও কি মাঝপথে থমকে গেছে একটু? না, দুটি নাটক হচ্ছে, হ্যাঁ, আমরা 2015 সাল থেকে ম্যাট থিয়েটারে কাজ করছি। সেটি হচ্ছে নদীয় নতিম একটি নাটক, নদীয় নতিম। এই নাটকটি আমরা গত কয়েক বছর ধরে চালিয়ে আসছি। এই বছরই আমাদের নতুন একটি নাটক অ্যানা ফ্র্যাঙ্ক, এই নাটকটা নামানোর কথা, কিন্তু হচ্ছে এই যে করোনা কালের এই পরিস্থিতিতে, দম বন্ধ করা পরিস্থিতিতে আমরা হচ্ছে যেহেতু মহড়াটা স্বাভাবিকভাবে চালাতে পারছি না, যে কারণে আমাদের যে রুটিন অনুযায়ী যে আমরা এ মাসের আমার এবছরের মাঝামাঝিতে আনার কথা ছিল সেটি সম্ভব হচ্ছে না। কিন্তু পরবর্তীতে যখন এই পরিস্থিতি থেকে অতিক্রম আমরা করতে পারবো কিংবা উত্তরণ ঘটবে, তখন আমরা এই যে অ্যানা ফ্র্যাঙ্ক নাটকটি আমরা আশা করি দর্শকদের সামনে নিয়ে আসতে পারবো। আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। আরেকটি নাটক হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্কের পাশাপাশি আরো একটি নাটক আমরা করছি, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। এটির কাজও আমরা শুরু করেছি, সেটিও ম্যাট থিয়েটারের প্রযোজনা। এটি দুটি চরিত্র, সেই দুটি চরিত্র নিয়ে আমরা কাজ করছি। রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথ একটি চরিত্র আছে, আর দ্বিতীয় বিজয় হিসাবে ভিক্টোরিয়া ওকাম্পো এই চরিত্রটি আছে। এই এই হ্যালো, হ্যালো, হ্যালো। যান্ত্রিক একটুখানি অসুবিধা হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, কেটে গেছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দ্বিতীয় বিজয় আপনি ভিক্টোরিয়া ও কম্পের উপর নিয়ে কাজ করছেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকাম্পো এই কাজটি আমরা করছি, সেটাও ম্যাট থিয়েটারের প্রযোজনা। এটি হচ্ছে রবীন্দ্রনাথের একটা জীবনের কাল পর্ব,
হ্যাঁ। সেটি সংক্ষেপে একটু বলে দিই যে রবীন্দ্রনাথ হচ্ছে নোবেল পাওয়ার পরে তার মোটামুটি বিভিন্ন দেশ থেকে তার দাওয়াত আসতে থাকে, বিভিন্ন আমন্ত্রণ আসতে থাকে, বিভিন্ন দেশের প্রোগ্রামে তাকে অ্যাটেন্ড করা লাগে। যেমন তিনি চীনে গিয়েছিলেন, জাপানে গিয়েছিলেন, তেমনি ভাবে পেরুতে একবার তার আমন্ত্রণ আসে পেরুতে যাওয়ার জন্য। সেখানে স্বাধীনতার শতবৎসর উৎসব হবে, এরকম একটা উৎসবে যাওয়ার জন্য ওনার দাওয়াত আসে এবং উনি সেই দাওয়াতটা গ্রহণ করেন এবং জাহাজে করে সেই যাত্রা শুরু হয়। তার যাত্রা, উনি যখন জাহাজে যাত্রা শুরু করেন তখন থেকেই উনি যে কবিতাগুলো লিখেন সেই কবিতাগুলো হচ্ছে আপনার পূরবী কাব্যগ্রন্থে আছে, সেই পেরু যাত্রার কবিতাগুলো। উনি যখন পেরু তো আর বাড়ির কাছে দেশ না, অনেক দূরের দেশ, দুটো মহাসাগর পার হয়ে যেতে হয়, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। কিন্তু এই যে মানে দীর্ঘ যাত্রায় 2 মাসের যাত্রা ছিল, মানে জাহাজে যেতে যেতে উনি অসুস্থ হয়ে পড়েন এবং কোনো মতে হচ্ছে আর্জেন্টিনা পর্যন্ত যেতে পারেন এবং তখন ইনফ্লুয়েঞ্জা দেখা দেয় রবীন্দ্রনাথের এবং তিনি আর্জেন্টিনায় একটা হসপিটালে ভর্তি হন এবং সেই হসপিটালে থাকাকালীন ওইখানে তার এক পাঠিকার সাথে দেখা হয়। সেই পাঠিকার নাম হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথকে সেই হসপিটাল থেকে তার নিজের বাড়িতে নিয়ে যান, মিরাল্ডিও ভিলা, সান ইসিদ্রোতে। গল্পটা এখান থেকেই শুরু হয়, যে ভিক্টোরিয়া ওকাম্পো। এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ যখন দেশে আসেন এবং ওই পূরবী কবিতা গ্রন্থটা যখন পরিপূর্ণ হয় কবিতা দিয়ে, তখন এই কাব্যগ্রন্থটি এই ভিক্টোরিয়া ওকাম্পোকেই উৎসর্গ করেন বিজয়ার নামে। তা আমরা যেহেতু এটা একটা রবীন্দ্রনাথের গল্প, এই জন্য এই কাহিনীটা এখান থেকে শুরু হয়, আর্জেন্টিনা পর্ব থেকে, এই জন্য এটার নাম রেখেছি দ্বিতীয় বিজয়া, আর রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া বা দ্বিতীয় ওকাম্প। খুব সুন্দর। আপনি নামটা বলছেন, আমার একটা জানারও খুবই ইচ্ছে, সেটা হচ্ছে আপনার দলের নাম ম্যাড থিয়েটার, এটা কি কোনো অ্যাব্রিভিয়েশন না? না, ম্যাড কেন? ম্যাড কেন? আমরা আসলে ব্যক্তিগতভাবে ম্যাডই, মানে প্রত্যেকটা মানুষই ম্যাড, মানে পাগল আক্ষরিক অর্থেই। হ্যাঁ, মানুষের ভেতরে এবং অবচেতনে আমরা এই পাগলামিটা লুকিয়ে রাখি, অনেক সময় সেটা প্রকাশ ঘটে যায়। কিন্তু যার ভেতরে পাগলামি নেই তার ভেতরে সৃজনশীলতা প্রকাশ ঘটানোটা খুব কষ্ট, বা হচ্ছে সহজে প্রকাশ ঘটে না। সেই অর্থে আমরা কম বেশি সবাই টুকটাক পাগল। সেই নাটক নিয়ে আমাদের যেহেতু এক ধরনের ফ্যাসিনেশন আছে, একটা আবেগের বহিঃপ্রকাশ আছে, এই কারণে নাটকের প্রতি আমাদের পাগলামি থেকেই ম্যাড থিয়েটার। ম্যাড হচ্ছে আক্ষরিক অর্থেই ম্যাড হচ্ছে, এবং আমরা আমাদের দলের নাম দিয়েছি ম্যাড থিয়েটার, মানে সরাসরি থিয়েটার বলিনি, আমরা থিয়েটার বলেছি। থিয়েটারকে একটু বঙ্গীয়করণ করা, থিয়েটার বলে। হ্যাঁ, আর হচ্ছে ম্যাড শব্দটি হচ্ছে প্রথমে আমি পাই, আমার একটা নিজেরই একটা নাটক আছে লেখা, সেই নাটকটির নাম হচ্ছে দ্য ম্যাড, বা এইখানে ম্যাডের একটা ফুল মিনিং ছিল হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ ডিসকভারার। এখানে একজন বিজ্ঞানীকে খোঁজা হচ্ছে, একজন আবিষ্কারককে খোঁজা হচ্ছে, যেভাবে সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কারক। এখন যেমন আমরা আমাদের গায়ক নির্বাচন করি হচ্ছে SMS এর মাধ্যমে, তেমনি একজন বিজ্ঞানী নির্বাচিত হচ্ছে SMS এর মাধ্যমে। কে হবে সেরা বিজ্ঞানী, এটা আমরা SMS এর মাধ্যমে সেরা নির্বাচন করতে চাই। এই ধরনের একটি নাটক, সেই এই নাটকের নাম ছিল দ্য ম্যাড। সেখান থেকেই প্রথম ম্যাড শব্দটি আমার মাথায় আসে এবং পরবর্তীতে ম্যাড দিয়েই হচ্ছে আমার যে নাটকের একটা সংকলন আমি বের করি, সেই নাটকের সংকলনটির নামও রাখি দ্য ম্যাড। এই এখানেই 4টি নাটক আছে, নিখোঁজ নাসিকা, নরমেদ, দ্য ম্যাড অ্যান্ড অনলি এক্সিট ইজ ডেথ। এই 4টা গল্প নাটক নিয়েই হচ্ছে দ্য ম্যাড বইটি। এবং এই ম্যাড শব্দটি প্রথমে আমার মাথায় আসে এবং পরবর্তীতে আমি যখন রিপার্টরি করি তখন আমি রিপার্টরির নাম দিই ম্যাড থিয়েটার। ধন্যবাদ। খুব ভালো। হ্যাঁ, আমি ভাবছিলাম কি এরকম নয়, তবে সুবচন মানে হচ্ছে সুন্দর সুন্দর কথা বলা।
যেটা সুন্দর করে হ্যাঁ, কথা অবশ্যই। বলে যে সুবচনে যেটা পারা যাচ্ছে না সেটাই কি ম্যাড পাগল বলতে পারে, এরকম অর্থ না তো? মানে দুটো শব্দ, দুটো দলের নাম এত বিপরীতার্থক, একটা সুবচন আর একটা ম্যাড, মানে কোথাও কি অন্তর্লীন ভাবে এর মধ্যে কোথাও সূক্ষ্ম আহ, রসবোধ রসিকতা আছে, শ্লেষ আছে, সেরকমের মনে হয়। যেটা সুবচনে যেটা হয় না সেটা ম্যাডেরাই বলতে পারে। যেমন আমাদের যাত্রা একটা সময় ছিল পাগল একটা বিবেক আসতো, মানে যার মুখ দিয়ে অনেক কথাগুলো বলানো যেত যেটা স্বাভাবিক মানুষরা বলতে পারে না। তখন একজন পাগলের চরিত্র আমদানি করে তার মধ্যে দিয়ে অনেকগুলো কথাকে বলে নেওয়া যেতে পারতো। ম্যাড থিয়েটার হয়তো সেরকম কোনো শব্দ কিনা আমি তাই ভাবছিলাম। আহ না, এটা এক অর্থে হ্যাঁ বল। বিপরীতার্থ কি, মানে সুবচনের অনেক সুন্দর কথা বলা, অনেক সুপ্রসিদ্ধ কথা বলা, কিংবা হচ্ছে ভালো বচন, সুন্দর বচন। আর সেখানে পাগলামির কারণে হচ্ছে এখানে দেখা যাচ্ছে সুন্দরটা, মানে যেভাবে আমরা চাকচিক্য দিয়ে তৈরি করি সুন্দরটা, এখানে হচ্ছে ভিতরের অন্তর্গত বিষয়টা আমরা টেনে নিয়ে আসতে পারি পাগলামি দিয়ে। তা আপনি এরকম যে দুটো দলের সঙ্গে যুক্ত, সুবচন এবং ম্যাড, এই দুটোকে সামলান কিভাবে? মানে দুটো দলের আদর্শগত বা প্রয়োগগত প্রযোজনাগত বিষয় কি দুজনেরই এক, দুটো দলেরই? না, সেই অর্থে এক না। সুবচন হচ্ছে আমাদের এখানে গ্রুপ থিয়েটার ফেডারেশন আছে। সুবচন নাট্য সংসদ হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত একটি নাট্যদল, যেখানে নিয়মিতভাবে অনুশীলন ভিত্তিক আমরা নাট্য চর্চা করে থাকি। এখানে অনেক মানুষের সমাবেশ থাকে। তারা নিয়মিতভাবে প্রযোজনা করে, নিয়মিতভাবে নাট্য অনুশীলন করে, এবং নিয়মিতভাবে নাটকের যে আন্দোলনগুলো হয়, নাট্যকেন্দ্রিক যে আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, সেগুলো সুবচন নাট্য সংসদ সরাসরিভাবে এগুলোর সাথে জড়িত আছে, এবং তারা নিয়মিতভাবে এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। সেখানে আমি সুবচন নাট্য সংসদের একজন নিয়মিত কর্মী হিসাবে গত প্রায় 3 দশক ধরে, এই সুবচন নাট্য সংসদের সাথে কাজ করে যাচ্ছি, এবং এখনো পর্যন্ত আমার একটি নাটক সেখানে নিয়মিত প্রযোজনা হিসাবে প্রদর্শিত হয়ে আসছে, প্রণয় যমুনা। এই নাটকটি আমার লেখা। তার পাশাপাশি ম্যাট থিয়েটার হচ্ছে আমাদের একটি রিপার্টরি দল, যেটি হচ্ছে প্রফেশনালি এখানে কাজ করা যায়। তার মানে এটা একটা নাটকের নতুন প্ল্যাটফর্ম, যেখানে যারা চাচ্ছে যে পেশাদার ভাবে নাটকের ব্যাক স্টেজের যে ওয়ার্কগুলো আছে সেগুলো তারা এখানে কাজ করতে পারে। যেমন লাইট অপারেটিং, কিংবা মিউজিক অপারেশন, কিংবা এখানে ডিজাইনের কাজগুলো তারা করতে পারে। এটা একটা ওপেন স্পেস, যে কারণে নাট্যকর্মীদের একটা কাজের নতুন ক্ষেত্র তৈরি করা, যেটা প্রফেশনালি হ্যান্ডেল করা হয়। যারা এখানে কাজ করে তারা প্রত্যেকেই তাদের পারিশ্রমিক পায়, এবং তাদেরকে সেইভাবেই চুক্তি করা হয় যে ম্যাট থিয়েটারে কাজ করতে পারলে তুমি যে কয়দিন হচ্ছে সংশ্লিষ্ট থাকবে সেই কয়দিনের পারিশ্রমিক পাবে। সুতরাং গ্রুপ থিয়েটার ফেডারেশন ভিত্তিক সুবচন নাট্য সংসদ যেরকম কমিটেড একটা দল, যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করি আমরা, ঠিক তেমনি আমরা আমাদের পেশাদারিত্বের মানসিকতা থেকেই আবার একটা রিপার্টরি দল করি। সুতরাং দুইটা ভিন্ন জায়গা, এবং আমি এই দুটোকেই হচ্ছে আমার নিজের দল মনে করি, এবং আত্মিকভাবে এখানে সংশ্লিষ্ট হয়ে কাজ করতে পারি। এতে আমার কোনো সমস্যা হয় না। বাহ। আর দুটো দলের কি যারা সদস্য বা অভিনেতা এরা কি দুটো দলই এক, না দুটো দলে আলাদা আলাদা? না, আলাদা আলাদা এখানে। তবে সুবচনের কাছ থেকে আমি অনেক হেল্প পাই। তাদের যেহেতু কর্মী বাহিনী, বিশাল কর্মী বাহিনী আছে, আমার যখন প্রয়োজন হয় তাদেরকে বলি, তারা সাথে সাথে চলে আসে। যেমন আমার আমার যেহেতু এটা আমার দলের নির্দিষ্ট কোনো হচ্ছে সদস্য নেই, যেহেতু আমি প্রযোজনা ভিত্তিক আমরা কাজগুলো করে থাকি, যেহেতু আমার বর্তমান প্রযোজনা সেটি হচ্ছে আমার কন্যা, আমার স্ত্রী এবং আমি নিজে যেহেতু অভিনয় করি, সেহেতু আমাদের এর বাইরে ব্যাক স্টেজের কাজ করার জন্য বেশিরভাগ সময় সুবচনের সদস্যরাই করে থাকে।
এবং আমরা দেশে কিংবা দেশের বাইরে যে সমস্ত জায়গায় প্রদর্শনীগুলো করেছি, দেশের বাইরে বলতে আমি ইন্ডিয়াতে গিয়েছি ম্যাট থিয়েটারের থেকে, এবং আম, যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছি। সেখানেও সুবচনের কেউ না কেউ আমাদের সাথে সঙ্গী হয়েছিলেন। আপনি যে বললেন এই যে রেপারেটরিতে করে যেখানে আপনারা প্রফেশনালি কাজ করা হয়, বাংলাদেশে এরকম আমরা বিগত কয়েকদিন আমরা বাংলাদেশে বেশ কিছু মানুষ আমাদের এই সাক্ষাৎকারে উপস্থিত হয়েছেন আর দেখেছেন, তাদের কাছে যতটুকু জানতে পেরেছি যে আমাদের এখানে মোটামুটি যতটুকু অভিনেতারা সামান্য কিছু অংশ হলেও পুরোপুরি ফুল টাইমার আছেন আর কি, বাংলাদেশে সেই অর্থে এখনো সেই কালচারটা গড়ে ওঠেনি। আচ্ছা, সেই রান্নাটার দিকে ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে আছেন বলে কি মনে হয়, মানে এই ভাবনা চিন্তার দিকে? যে অর্থে প্রফেশনালি কাজ করতে গেলে একজন শিল্পীকে নিয়মিতভাবে এই বিষয়টার সাথে কিংবা এই ক্ষেত্রটির সাথে যুক্ত থাকতে হয়, সেই পরিস্থিতি বাংলাদেশে এখনো তৈরি হয়নি যে শুধু থিয়েটারে প্রফেশনালিজম, এটা এখনো তৈরি হয়নি। আমাদেরটা একটা স্টেপ যেটা ভবিষ্যতে নিয়মিত করার পরিকল্পনা আছে, যদি সেই সুযোগ আসে কিংবা হচ্ছে সেই সময়টা আসে, তাহলে হয়তো আমরা নিয়মিতভাবে এখানে কাজ করতে পারি। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো দল পেশাদারিত্বের ক্ষেত্রে যেভাবে নাটক করতে হয় সেই পেশাদারি জায়গাটা এখনো আমরা ফুলফিল করতে পারিনি। এখনো আমাদের এখানে কোনো পেশাদার মঞ্চ অভিনেতা কিংবা হচ্ছে মঞ্চকর্মী পেশাদার আমরা তৈরি করতে পারিনি, যেহেতু আমাদের এখানে এই ধরনের কোনো গ্র্যান্ট নেই কিংবা হচ্ছে আমাদের থিয়েটার থেকে সেইভাবে পুঁজি বিনিয়োগ করা হয়নি যে এখান থেকে আমরা একটা ভালো রিটার্ন আনতে পারবো। সেই দিক থেকে হচ্ছে আমরা বলবো যে এটা আমাদের সম্ভাবনা আছে ভবিষ্যতে, যদি আমরা আরো বেশি করে থিয়েটারটাকে চর্চা করি, তবে ভবিষ্যতে হয়তো পেশাদার অভিনেতা কিংবা পেশাদার নাট্যকর্মী তৈরি হতে পারে। আপনি ব্যক্তিগতভাবে একজন ব্যাংক কর্মী, একজন নাট্য নির্দেশক, নাট্যকার, অনেকগুলো দায়িত্ব চাপতে হয় এবং সব জায়গাতেই সাধারণভাবে শুধুমাত্র একজন সাধারণ কর্মী নন, দায়িত্বশীল এবং দায়িত্ববান অনেকখানি চাপ নিয়ে কাজ করতে হয়। এতটা চাপ সামলান কি করে? হ্যাঁ, এটা তো চাপেরই ব্যাপার অনেক, যেহেতু আমরা সরাসরি পেশাদার নাট্যকর্মী নই, যে কারণে আমাদের এই নাটকের বাইরে একটি মূল পেশার সাথে আমরা সংশ্লিষ্ট আছি। আমার পেশাটির নাম হচ্ছে ব্যাংকিং এর সাথে আমি জড়িত। আর আমাদের এখানে ব্যাংকিং একটু অনেক পরিশ্রমের কাজ এবং অনেক সময়ের কাজ এবং অনেক মেধারও কাজ। সেই দিক থেকে হচ্ছে আমাকে অনেক সময় দিতে হয় ব্যাংকে, যে কারণে সেই ব্যাংকের সময়ের পাশাপাশি সেখান থেকে বের হয়ে এসেই হচ্ছে আমাকে বাকি সময়টুকু নাটকে দিতে হয়। তার মানে হচ্ছে আমার পেশাদার জীবনের বাইরে যেটুকু সময় আছে সেটুকু পুরাটাই নাটকের জন্যই ব্যয় করি, যে সেটি সুবচনেও এবং সেটি ম্যাট থিয়েটারেও। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে তো যেহেতু পেশাদার নাট্য গোষ্ঠী কিংবা নাটকের ক্ষেত্র তৈরি হয়নি, যে কারণে বেশিরভাগ নাট্যকর্মী যারা ছাত্র নয় তাদের প্রত্যেকেরই অন্য পেশার সাথে সংযুক্তি থাকতে হয়। সেরকম আমারও একটি পেশার সাথে সংযুক্তি আছে এবং আমি সেই পেশার পাশাপাশি এই নাটকের সাথেও যুক্ত আছি। কিন্তু নাটক করাটা আমার জন্য একটু সহজ, যেহেতু আমার পরিবার এই নাটকের সাথেই সংশ্লিষ্ট, যে কারণে আমার পরিবারের সাথে আসা মানেও হচ্ছে আমি নাটকের সাথেই থাকা। আবার বাসা থেকে যখন বের হয়ে আমার গ্রুপে যাই কিংবা হচ্ছে সুবচন নাট্য সংসদে যাই, তখনও হচ্ছে আমি নাটকের সাথেই থাকি। তার মানে ব্যাংক থেকে বেরোনোর অর্থই হচ্ছে আমি নাটকে প্রবেশ করলাম, নাটকের মধ্যে প্রবেশ করলাম, নাটকের সাথে যাত্রা শুরু করলাম। ভালো। এবারে আমরা আমাদের একটু মূল প্রশ্নের দিকে যাই, ব্যক্তিগত আলাপ চারিতা ছেড়ে। হ্যাঁ, যে সময়ের পরিপ্রেক্ষিতে এই যে নাটকের ভবিষ্যৎ, এই যে করোনা কালীন সময়ের পরে আমাদের নাটককে আপনি অবস্থা সম্বন্ধে আপনি কিরম ভাবছেন? করোনা কাল এটা একটা মহামারীর সময়,
এটা একটা মহা দুর্যোগের সময়। সেই দুর্যোগটা আমরা এখন অতিক্রম করছি। হুম সেই দুর্যোগের অতিক্রম করাটা হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কারোর জন্য অত্যন্ত হচ্ছে কষ্টদায়ক, এবং এটা একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ। এটা তো একটা মহামারীর সময়। মহামারী তো আসলে এটা বিপজ্জনক একটা সময়। এই সময়টা অতিক্রম করা প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কোনো না কোনো ভাবে এটার প্রভাব থেকেই যাবে, কিংবা হচ্ছে পড়ছে এখন সেই প্রভাবটাকে অতিক্রম করে আমরা করোনা উত্তর বা করোনা পরবর্তী যে জীবনটা আমরা শুরু করব, সেইখানে সেটার কতটুকু হচ্ছে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই প্রশ্নটা এখন উঠছে। কারণ করোনা আমাদেরকে একটা ভিন্ন জগতের, ভিন্ন ভাবনার এবং ভিন্ন চেতনার একটা সংশ্লেষ ঘটিয়েছে। এখন আমার থিয়েটার তো হচ্ছে কিছু জীবন্ত মানুষের প্রতিক্রিয়া, কিছু জীবন্ত মানুষের সামনে, এবং এটি একটি সমন্বিত প্রক্রিয়া। এখানে একজন মানুষ দিয়ে থিয়েটার হয় না, কিংবা থিয়েটার হচ্ছে বহু মানুষের সম্মিলন। এখানে মানুষের কথা বলে এবং মানুষের আগমনের কথা বলে। কিন্তু করোনা কাল বলছে যে না, তুমি মানুষ থেকে দূরে থাকো, তুমি সমাবেশ পরিহার করো, তুমি সমাবেশ এবং মানুষের সমাগম থেকে নিজেকে এড়িয়ে চলো। কিন্তু থিয়েটার করতে হলে তো আমার তো মানুষ লাগবে, মানুষ ছাড়া তো আমি থিয়েটার করতে পারবো না। আমার দর্শক হিসাবে মানুষ লাগবে, আমার অভিনেতা হিসাবে, আমার কলাকুশলী হিসাবে, আমার ব্যাক স্টেজ কর্মী হিসাবে মানুষ লাগবে। এখন এই মানুষের সমাবেশ করাটা হচ্ছে করোনা উত্তর থিয়েটারের জন্য একটা দুশ্চিন্তার কারণ। কারণ এখনো তো আমরা সংক্রমণের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারিনি, এখনো আমরা সংক্রমণ শূন্য হতে পারেনি। ক্রমাগত সংক্রমণ বেড়েই চলেছে, এবং মানুষ যত বেশি মানুষের সংস্পর্শে আসবে, এই সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সংক্রমণ শূন্যতে পৌঁছায় এবং আমরা এর একটা প্রতিষেধক তৈরি করতে পারি। তখনই হচ্ছে আমরা স্বাভাবিকভাবে একটি স্বাভাবিক জীবনে আমরা আবার প্রত্যাবর্তন করতে পারবো। যখন স্বাভাবিক জীবনে আমরা পৌঁছবো, তখনই হচ্ছে আমরা থিয়েটারের সেই স্বাভাবিক আচরণটা আমরা করতে পারবো, থিয়েটারের স্বাভাবিক প্রদর্শনীগুলো করতে পারবো, থিয়েটারের স্বাভাবিক যে কর্মকাণ্ড সেইগুলো আমরা করতে পারবো। এর আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই সংযমী হয়ে চলতে হবে। থিয়েটার এখন চাইলেও আমি থিয়েটারের মানুষের সমাগম করতে পারবো না, আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা ছাড়া কোনো পথ নেই। কিন্তু আমাদের দুশ্চিন্তাটা হচ্ছে আমরা কতদিন পর্যন্ত অপেক্ষা করব, তা না দাদা? একদম। আমরা কতদিন পর্যন্ত আমরা থিয়েটার থেকে দূরে থাকব? কিন্তু আমরা থিয়েটারেরই মানুষ, আমরা সবসময় থিয়েটারই যাপন করি, থিয়েটারই উদযাপন করি, কিন্তু আমরা কেন এই থিয়েটার থেকে দূরে থাকবো? এই প্রশ্নটি দেখা দিচ্ছে। কিন্তু এখন যেহেতু মহামারী, দুঃসময়, দুর্যোগের সময়, এখন আমাদেরকে হয় মানে থিয়েটার করার চাইতেও মানুষকে সহায়তা করা হচ্ছে এখনকার প্রধান দাবি। কারণ মানুষ এখন অসহায় হয়ে পড়েছে। যে সমস্ত মানুষ হচ্ছে বাইরে বেরোতে পারছে না, যারা দরিদ্র আছে কিংবা যারা এই রোগে সংক্রামিত হয়েছে, তাদের কোনো না কোনো ভাবে, সেই পরিবারের কোনো না কোনো ভাবে কিন্তু সহযোগিতা দরকার মানুষের। সেই সহযোগিতাগুলো কিন্তু আমরা থিয়েটার কর্মী হিসাবে তাদের দিকে হাত বাড়াতে পারি, তাদের মানুষের দুঃখে মানুষের পাশে যেতে পারি। আমরা যারা আর্থিকভাবে সচ্ছল আছি তাদেরকে সহযোগিতা করতে পারি। কিন্তু আমরা যে থিয়েটার করতে পারছি না, এই দুশ্চিন্তায়, এই খারাপ লাগায় আমরা যাতে ভেঙে না পড়ি। সময় আসবেই, একটা ভালো সময় আসবে, সে সময় আমরা আবার থিয়েটারে সংশ্লিষ্ট হতে পারবো এবং থিয়েটারের নিয়মিতভাবে প্রদর্শনী করতে পারবো। আপনি যদি নিশ্চিতভাবে সবাই আমরা সেই আশায় রাখি। আপনি যদি ফেসবুক বা এগুলো ফলো করেন, মানে পশ্চিমবাংলার কাজগুলো, নাট্যকর্মীদের কাজগুলো, তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে এইখানে নাট্যকর্মীরা অনেকগুলো নিজেদের মধ্যে এক জায়গায় হয়ে অনেকগুলো সংগঠন তৈরি করেছে, যে সমস্ত মানুষগুলো এমনি সাধারণ মানুষের কাছেও যাওয়া হচ্ছে। কারণ দুখানা ঘটনা ঘটে গেছে, একটা আমাদের করোনা, তারপরে আমফানের একটা সাইক্লোনের ফলে আর একটা প্রচুর মানুষ বিপর্যস্ত হয়ে পড়ছে। সেই ঘটনাটাও অনেক বেশি, বাড়ি ঘর তো ভেঙে পড়েছে, নোনা জল ঢুকে গেছে। তাদের পাশে কিন্তু পশ্চিমবাংলার নাটকের মানুষেরা
নাটকের দলগুলো এক জায়গায় হলে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে তাদের কাছে প্রাণ পৌঁছে দেওয়ার, এবং সেই কাজটা করার ক্ষেত্রে তারা খুব একজোট হয়েছে। এবং যে মানবিকতার প্রকাশ পশ্চিমবাংলার নাট্য জগতের মানুষেরা দেখাতে পেরেছে, নাট্য দলগুলো দেখাতে পেরেছে, ইতিহাসের পাতা নিশ্চয়ই এটা একটা স্বাক্ষর হয়ে থাকবে যে এই করোনাকালীন সময় এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় তারা কিভাবে কাছে দাঁড়িয়েছিল। তবুও তো আমরা নাট্যকর্মী হিসেবে এই সময়টাকে, যেটা আপনার কথা অনুযায়ী আমাদের সবাইকারই ইচ্ছা অনুযায়ী, এই দুঃসময়টাকে আমরা কাটিয়ে উঠে একটা সময় যাব। এবং সেখানে যে ভয়টা আমরা সবাই মিলে পাচ্ছি, যেটা ওই সামাজিক দূরত্ব, যদি সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটাই আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে, শব্দটা ফিজিক্যাল ডিস্টেন্সিং শব্দ বলাটাই অনেক বেশি বাঞ্ছনীয় এবং যুক্তিপূর্ণ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তবুও এই শব্দটাই ব্যবহার হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং। এই ভয়টা না গেলে তো আমরা নাটকটা করতে পারবো না। তাহলে সেরকম ভাবে কি আপনার মনে হয় নাটকের আঙ্গিকগত কোনো পরিবর্তন চলে আসতে পারে দর্শক এবং অভিনেতাদের দৃষ্টিভঙ্গির থেকে? হ্যাঁ, ধন্যবাদ দাদা। অনেক প্রাসঙ্গিক এক বিষয় নিয়ে এসেছেন, আঙ্গিকের বিষয়। তার আগে আমি পশ্চিমবঙ্গের নাট্যকর্মীদের সাথে আমি আমার ভালো লাগা এবং শ্রদ্ধাবোধ জানাচ্ছি। তাদের সাথে আমিও সমব্যথী এবং তাদের পাশে আমরা আছি। হয়তো ফিজিক্যাল যে দূরত্বটা আছে, কিন্তু মানসিকভাবে আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগে তারা যে মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের সাথে আমরা সহমর্মী, এবং তাদের আমি শুভকামনা করি যাতে এখান থেকে তারা দ্রুত বের হয়ে এটা আবার স্বাভাবিক জীবনে কিংবা নাগরিক জীবনে তারা প্রবেশ করতে পারে। এখন যে কথাটি বলেছেন আর কি, নাটকের আঙ্গিকগত কিংবা হচ্ছে দর্শকের ভাবনার দিক থেকে আমরা কিভাবে পরবর্তীতে নাটকটা করব, সেটি একটা বিষয় হতে পারে। আমরা যেমন এখন নাটক করছি, যেমন প্রসিনিয়ামের ক্ষেত্রে কিংবা হচ্ছে আমাদের দলগুলোর ক্ষেত্রে, যে আমরা একটা সকলে মিলেই হচ্ছে জড়াজড়ি করে একসাথে কম্পোজিশন করছি, একসাথে হচ্ছে গানের মহড়া দিচ্ছি কিংবা গানের একটা কম্পোজিশন তৈরি করছি। কিন্তু করোনা উত্তর যে পরিস্থিতিতে সেইভাবে হচ্ছে আমরা একে অপরের সাথে সংযুক্ত হয়ে গায়ে গা লাগিয়ে কিংবা হচ্ছে শরীরে শরীর লাগিয়ে হচ্ছে আমরা সেই কাজগুলো আবার করতে পারবো কিনা, সোশ্যাল ডিস্টেন্সিং বিষয়টা থাকবে কিনা, আমরা রক্ষা করতে পারবো কিনা। এখন আঙ্গিকগত যদি আমরা পরিবর্তন আনতে চাই, সেটি হচ্ছে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে কাজ করে আসছি, যে কখনো হচ্ছে আমরা দর্শকের চিন্তা থেকে কিংবা নির্দেশকের চিন্তা থেকে আমরা একটি ফরম্যাটের মধ্যে দিয়ে কাজ করি কিংবা একটা আঙ্গিকের মধ্যে দিয়ে কাজ করি। কিন্তু এই পরিবেশের কারণে আমরা যদি নাটকের মধ্যে কোনো পরিবর্তন আনতে চাই, সেটি হচ্ছে একটা আপনার মধ্যবর্তী একটা সময়ের জন্য এটা উপযুক্ত হতে পারে। কিন্তু এটা যে আমাদের স্বাভাবিক জীবনে যখন আমরা ফেরত যাব, তখন হয়তো এটা চলনসই নাও হতে পারে। কারণ তখন তো এখন যেমন কোনো নাটক, পুরনো নাটকের যখন রেকর্ড আমরা দেখছি, তখন ভাবছি যে আমরা এত কাছাকাছি থেকে যে নাটকগুলো করতাম, কিন্তু এখন তো আমরা কারোর কাছাকাছি হতে পারছি না। আবার আমরা যখন পরবর্তীতে করোনা উত্তর যে সময় আমরা যে নাটক করবো, দেখা যাচ্ছে একজন আরেকজনের থেকে ডিস্টেন্স আমরা বজায় রাখছি কিংবা কাউকে স্পর্শ করছি না, এভাবে আমরা নাটকের কাজগুলো করছি। কিন্তু আমরা তো এই কাজগুলো যদি করোনা উত্তর সময়ে যদি প্রতিষেধক যদি এর মধ্যে আবিষ্কার হয়ে যায়, কিংবা আমরা যদি সংক্রমণ শূন্যের কোঠায় যদি নিয়ে আসতে পারি, কিংবা প্রকৃতিগতভাবেই যদি আমাদের এখানে করোনা শূন্য হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবো। আমরা আশা করি যে আমাদের যদি কোনো আঙ্গিকগত পরিবর্তন করাও লাগে, সেখান থেকে আমরা দ্রুত উত্তরণ ঘটিয়ে আবার আমরা যেভাবে যে মানসিকতা নিয়ে, যে চেতনা নিয়ে আমরা কাজ করি, যেভাবে কম্পোজিশন আমরা করি একজন নির্দেশক হিসাবে, সেই কাজের মধ্যে আমরা আবার ফিরে যেতে পারবো। এখানে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। এই সময়টার মধ্যে দাঁড়িয়ে
অনেক দলই তাদের কর্মকাণ্ডকে চালু রাখার জন্য আমাদের যেটা ডিজিটাল মাধ্যম বলি, সেই ডিজিটাল মাধ্যমের উপর একটু নির্ভরশীল হয়েছেন, অনেকেই কাজ করছেন, ওই ছোট ছোট ফিল্ম করছেন। এরম কোনো কাজ কি আপনি গ্রহণ করেছেন, বা এরম কোনো কাজ কি আপনি পছন্দ করছেন? না, থিয়েটার থেকে যেহেতু আমরা দূরে আছি, থিয়েটার তো সম্মিলিতভাবে কাজ, সবাই মিলে একসাথে এসে আমরা কাজ হয়ে থাকে, কাজটা তৈরি হয়ে থাকে, কিন্তু এখন তো আমরা একসাথে হতে পারছি না। সুতরাং আহ, তাই বলে একসাথে হতে পারছি না বলে থিয়েটার চিন্তাটা মাথা থেকে চলে যাবে, উড়ে যাবে, তা তো আর না। সুতরাং যে সুযোগটা আমাদের সামনে আছে, সেই সুযোগটাই হচ্ছে আমরা কাজে লাগাবো। থিয়েটার নিয়ে আলোচনা, এটাও তো একটা থিয়েটারের পার্ট। থিয়েটার নিয়ে হচ্ছে আমরা পরস্পরের মধ্যে যে ভাব বিনিময় করছি কিংবা কথা বলছি, কিংবা হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে যে ছোট ছোট কাজগুলো করছি, এগুলো থিয়েটার ওরিয়েন্টেড। এবং এগুলো হচ্ছে থিয়েটারের বিষয়টা মানুষের কাছে কিংবা মানুষের সামনে এই বিষয়টা জারি থাকলো, যাতে করে আমরা আবার ভুলে না যাই, কিংবা হচ্ছে আমাদেরকে আবার নতুন করে মনে করিয়ে দেওয়া না লাগে যে থিয়েটার একটা বিষয় ছিল যেটা আমরা চর্চা করতাম। যেহেতু আমরা এখন ঘরের মধ্যে সঙ্গ নিরোধ কিংবা গৃহবন্দী জীবন যাপন করছি, সুতরাং এখান থেকে যতটুকু সম্ভব, যেভাবে যার যেটুকু হচ্ছে করা সম্ভব কিংবা যার যতটুকু সুযোগ আছে, সেই সুযোগের কাজে লাগিয়েই সে থিয়েটার নিয়ে কাজ করবে, গবেষণা করবে, থিয়েটারের উপরে কোনো ক্লিপস কিংবা ভিডিও ক্লিপস তৈরি করবে, কিংবা নিজেকে থিয়েটারের অনুশীলনের সাথে যুক্ত রাখবে। এর মধ্যে খারাপের কিছু নেই। আমি যদি ফেসবুক এই মিডিয়াটাকে ইউজ করে যদি আমরা থিয়েটার নিয়ে আলোচনা করি কিংবা থিয়েটারের কোনো দৃশ্য তৈরি করি, তাতে আমাদের এই অনুশীলনটা বজায় থাকলো, থিয়েটারের চর্চাটা বজায় থাকলো। এতে করে থিয়েটারের উপরে কোনো অভিঘাত, খারাপ কোনো প্রভাব তৈরি হবে বলে আমি মনে করি না। তবে এরকম তো অনেক সময় ভাবনা চিন্তা আসছে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? একটুখানি এটা ডিস্টার্ব হয়েছে, ডিস্টার্ব হয়েছে, দেখে একটু মিশে যাবে নিশ্চিত হবে। মানে এতটা দূরের সঙ্গে কথা বলে এতটা ডিস্টেন্সে কাজ করছি আমরা। আসাদুল ইসলাম ভাই আছেন আমাদের সঙ্গে, একটুখানি সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি ওনার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য। তার দূরত্বটা অনেক বেশি। সেখানে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্বিপাকের কারণে নেটেরও কিছু কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলোকে কাটানোর চেষ্টা করলে। হ্যাঁ, আমরা এসে এসে গেছি। শুনতে পাচ্ছেন? যেটা হচ্ছে যে এখন অনেক আমাদের দুঃখিত এখানেও। যে না না, আপনার দোষ দোষ নয় তো, আমাদের কি বলবো, আমাদের টেকনিক্যাল ফল্ট। যেটা হচ্ছে অনেক জায়গাতে বা আমাদের এখানে একটু সামান্য করে অনেকে ভাবছেন বা বলছেন যে নাটকটা যদি দর্শক সামনে এসে দেখতে না পারে, মানে এই সমস্ত স্বাস্থ্যবিধির কারণে, ভয়ের কারণে, তখন নাটকটা যে কোনো নাটকটাকে যদি আমরা একটা রেকর্ডিং করে, ভিডিও রেকর্ডিং করে ইউটিউবে দিয়ে দিই, এবং সেখানে এরকম সিস্টেমও রাখা যাচ্ছে আর কি, ব্যবস্থা রাখা যাচ্ছে, যেখানে একটা 150 টাকা 200 টাকা টিকিটের কোনো দাম করে ওটা দিলে আর কি, তাহলে সেই নাটকটা দেখতে পাবে। তখন সেই নাটকটা মঞ্চে আর তাকে যেতে হচ্ছে না, বা অভিনেতাকেও বা দর্শককেও মঞ্চে যেতে হচ্ছে না। সে তার বাড়ির একটা নিজস্ব পরিবেশে, আরামদায়ক পরিবেশে, নিজের মতো ঘরোয়া পরিবেশে বসে নাটকটা দেখতে পারে। এইরকম ধরনের নাটক কে ডিজিটাল করে ইউটিউবে ছাড়া, এ নিয়ে আপনার নিজস্ব কোনো বক্তব্য জানতে পারলে ভালো হতো। হ্যাঁ, কেউ যদি সুযোগ থাকে, সে যদি ডিজিটালাইজ করে সে যদি ইউটিউবে ছাড়তে পারে, ছাড়ুক। এতে থিয়েটারের ক্ষতি নাই। থিয়েটারের থিয়েটারে এমন কোনো মাধ্যম না যে ডিজিটালাইজেশনের কারণে থিয়েটার ভেঙে পড়বে, থিয়েটার হারিয়ে যাবে মানুষের মন থেকে। নট দ্যাট। থিয়েটার আপন শক্তিতেই টিকে থাকবে। এখন কারো যদি সুযোগ থাকে, সেই ইউটিউব ব্যবহার করে দর্শকের কাছে তার নাটকটা
বহুল প্রচার করতে চায়, কিংবা এর মাধ্যমে সে যদি কোনো আয়ের পথও তৈরি করতে চায়, করুক না, তাতে থিয়েটারের প্রচারই হবে, থিয়েটারের একটা নতুন একটা দিগন্ত উন্মোচিতই হবে। কিন্তু যে জীবন্ত মানুষের সামনে আমাদের যে অভিনয়, এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কিন্তু শেষ হবে না। কিংবা যারা নাটকটি করতে চায়, থিয়েটার করতে চায়, অভিনয় করতে চায়, মঞ্চে পারফরমেন্স করতে চায়, তাদেরও কিন্তু এই আকাঙ্ক্ষার শেষ হবে না এই ডিজিটালাইজেশনের কারণে। তারা আবার ফিরে আসবে, কারণ থিয়েটার তো আর একদিন দুই দিন কিংবা 100 বছর 200 বছরের ইতিহাস নিয়ে চলে না, এই 1000 বছরের ইতিহাস আছে থিয়েটারের। অনেকগুলো মহামারী তারা পার হয়েই এসেছে, মানুষের অনেক ক্রান্তিকাল অতিক্রম করেই এসেছে, এবং সভ্যতার শুরু থেকেই থিয়েটার মানুষের সাথেই চলে এসেছে। সুতরাং মানুষ থাকলে থিয়েটার থাকবে, থিয়েটার নিয়ে দুশ্চিন্তা করে বুকে ব্যথা করার দরকার নেই। থিয়েটারের যা যেভাবে সুযোগ আছে সেই সুযোগটা কাজে লাগিয়ে সে অগ্রবর্তী চিন্তা করুক, কিংবা হচ্ছে সে তার আর্থিক দিকটা সে কম্পেনসেট করুক, কিন্তু থিয়েটার থাকবে। থিয়েটার নিয়ে হচ্ছে আমাদের অতি দুশ্চিন্তার কোনো কারণ নেই। কালকে কদিন আগে একটা আলোচনা শুনছিলাম কিছু নবীন প্রজন্মের পরিচালকদের বক্তব্য। তারাও বলছে আমাদের যদি দর্শকের টার্গেট, যাদের আমরা বলতে চাই 18 থেকে 40 বছর বয়সী যেসব মানুষজন আছে, তারা কিন্তু অনেক বেশি এই টেকনোলজি নির্ভর। তারা ওই আগে হলে গিয়ে দেখতো, এখন তারা ওই যে নেটফ্লিক্স বা এই ধরনের যে সমস্ত অ্যাপস গুলো আছে তাতেই সিনেমা দেখতে অভ্যস্ত। তো সেই দর্শকটাকে যদি আমরা ধরতে চাই, তাহলে নাটকটা তাদের বক্তব্য অনুযায়ী, তাদের বক্তব্য যে নাটকটাকে আমাকে ওইভাবে নিয়ে গেলে তবে আমি তার কাছে পৌঁছতে পারবো, তাকে হয়তো আমি হলে নিয়ে যেতে নাও পারি, মানে সে হয়তো নাও যেতে চাইতে পারে, তার নিজের মতো করে নাটকটা সে দেখে দেবে। এবং সেখানে যদি নাটকটাকে ডিজিটাল হতে হয়, সেই প্রচার মানে কিছু মানুষের কিছু আছে নাকি যারা মনে করেন যে সেটাতেই তারা করবে। আবার এ কথাও আর একজন এসছে যে আমাদের এখানে আলোচনাতে উঠে এসছে সেই কথা, যে নাটকটাকে যদি আমি ডিজিটাল করে দিই, তখন সেটা নাটক থাকছে না, তার ফর্মটাই পাল্টে যাচ্ছে, তখন সেটা একটা অন্য মাধ্যম হয়ে যাচ্ছে। নাটক বলতে আমরা যেটা বুঝি তখন সেটা সেইটা থাকছে, কিন্তু তার চারিত্রিক একটা পরিবর্তন ঘটে যাচ্ছে। সেইখানে বক্তব্য আসছিল যে তাহলে আমরা সেই সমস্ত নাটকগুলোকে ডিজিটালের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সেই পরিচালকের বক্তব্য যে যে নাটকগুলো আর কোনোদিন অভিনীত হবে, যেটা দেখার আর মানুষ কোনোদিন সুযোগ পাবে না, একটা আর্কাইভাল ভ্যালু, সেই নাটকটা যদি ডিজিটাল করা হয়, সেটা কোনো দর্শকের কাছে যদি যায়, তাহলে কি হবে, সে পুরনো নাটকটা কি, একটা নাটক যে সে দেখতে পায়নি সেটা সে দেখতে পেল, আর নতুন নাটকটা বাড়িতে বসে দেখে নিয়ে হলে গেল না, সেটা হবে না। মানে এটার একটা দুজনের কথার মধ্যেই যৌক্তিকতা আছে বলে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, ডিজিটাল হওয়াটাও যেমন যৌক্তিকতা আছে, তেমনি ডিজিটাল না করে পুরনো নাটককে ডিজিটাল করা, এটাও একটা ভালো দিক। একটা সমস্যা যেটা তৈরি, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি ঠিকই বলেছেন, যে মনে করেন যে আমাদের যে 70-এর দশক কিংবা 80-র দশকে যে সমস্ত ভালো ভালো নাটকগুলো ছিল, সেগুলো এখন শুধু আমরা আলোচনাতেই পাই, তার কোনো হচ্ছে ভিডিও ফুটেজ কিংবা হচ্ছে কোনো ভিডিও, কোনো আর্কাইভ আমরা পাই না। এই নাটকগুলো আমরা হয়তো দেখতেই পাচ্ছি না। 70 দশকের কিংবা 80-র দশকের যে ভালো নাটকগুলো ছিল বাংলাদেশে কিংবা পশ্চিমবঙ্গে, সেই নাটকগুলো যদি আর্কাইভ করা যেত, তাহলে এখনকার দর্শকরা দেখতে পেত, কিংবা আমরা পরবর্তী প্রজন্ম যারা নাটকের সাথে যুক্ত হচ্ছে তারা দেখতে পেত, তাদের পুরনো অভিনেতাদের অভিনয়ের যে অনুষঙ্গগুলো এবং তাদের অভিনয়ের ক্ষমতাগুলো, অভিনয়ের হচ্ছে তারা কিভাবে করতে চায়, করেছে, সেগুলো আমরা জানতে পারতাম, এবং সেটা অবশ্যই আমাদের উপকারেই লাগতো। কিন্তু যেহেতু আমরা আগে এই ধরনের চর্চাটা যেহেতু ছিল না ডিজিটালাইজেশনের, কিন্তু এখন সেটা করা উচিত।
তাহলে করে আমাদের হিস্ট্রিতে আর্কাইভে এটা থেকে যাবে আগামী প্রজন্মের জন্য। যেমন যে নাটকটা আপনি আর করবেন না, মানে বন্ধ করে দিয়েছে, সেই নাটকটা যদি এখন ডিজিটাল করে ছাড়েন, তাহলে যে কজন দর্শক নতুন দেখলো সেটাও একটা লাভ হলো, আবার আপনার একটা আর্কাইভাল ভ্যালুটা রয়ে গেল, মানে এটার দিক দিয়ে একটা হ্যাঁ জি জি যৌক্তিকতা আছে আর কি। এবার যেটা আছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে ভয়, যেটা আমরা সবাই মিলে পাচ্ছি আর কি, দর্শক কি করে যাবে, এই ভয়টা কতদিনে কাটবে তার উপর আমাদের কোনো হাত নেই। কারণ না মানুষ তার ব্যক্তিগত ভাবে অনুভূতির জগৎটা মৃত্যু ভয়, ভয় মানে তো মৃত্যু ভয়, এই ভয়টা কিভাবে কাটিয়ে উঠবে, কতদিনে কাটিয়ে উঠবে তার কোনো জায়গা আমরা নেই। গতকাল বা পরশুদিনও ফেসবুকে কিছু ছবি টবি এসেছে আর কি, জার্মানিতে ওরা নাটকের ভেতরে হলের অ্যারেঞ্জমেন্টটাকে পাল্টে ফেলেছে আর কি। মানে দুটো করে সিট রেখেছে, তারপরে একটা গ্যাপ, আবার দুটো করে, মানে 500 হলের সিটকে হয়তো 200 সিটে করে ফেলেছে। এবং সেখানে তারা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে, যেখানে তারা হলে ইন্টারভেল রাখছে না, নাটকের ইন্টারভেল রাখছে না, কারণ তারা হিসেব করে দেখছেন যে ইন্টারভেলের সময়তেই প্রচুর পরিমাণে লোক একসঙ্গে টয়লেটে যায়। সুতরাং ওই চাপটা কমানোর জন্য তারা নাটক চলাকালীন কেউ যেতে চাইলে সেই ব্যাপারটা যে ঠিক আছে তার মতো করে তারা নাটক দেখে এইটা করছে, সেখানে 500 হলের দর্শককে 200 সিটে নামিয়ে নিয়ে এসছে। কারণ সেখানে তার টিকিটের দাম বাড়াচ্ছেন না, কারণ সেখানে কিছু পরিমাণে সাবসিডি হয়তো। কিন্তু আমাদের এই সব জায়গায় যেখানে এমনিতেই মানে নাটকে দর্শক কম থাকে, যদিও কোনো নাটকে 100 দর্শক হলেই আমরা বলি প্রচুর দর্শক হয়েছে, আমাদের হাউসফুল দর্শক পাই এরকম দলের হাতে গোনা, মানে হাতে গোনা যাবে আর কি, তবুও তো যা আসতো, টিকিটের দাম তো বাড়াতে পারবো না, তাহলে সেটা একটা আর্থিক চাপের মধ্যে পড়বে না দলগুলো, মানে সিট সংখ্যা হ্যাঁ, যদি কমিয়ে দিতে হয়। মহামারী তো হচ্ছে, মহামারীর তো একটা ধর্ম আছে, সে কিন্তু একা একা আসে না, সে বিভিন্ন রকম চাপ নিয়ে আসে। মহামারী যেরকম সরাসরি আসছে মৃত্যু নিয়ে, মৃত্যু দূত হয়ে, কিন্তু এর যে পারিপার্শ্বিক যে চাপ, যে আর্থিক চাপ, মানুষের বেকারত্বের চাপ, এগুলো তৈরি হয়, দুর্ভিক্ষ তৈরি হয়। ঠিক তেমনি ভাবে আমাদের থিয়েটারেও একটা চাপ তৈরি হচ্ছে, যে আমরা থিয়েটার থেকে দূরে সরে এসেছি, থিয়েটার সরাসরি এখন থিয়েটারের সাথে যুক্ত হতে পারছি না, কিংবা থিয়েটার করলেও সেই দর্শককে আমরা কিভাবে এন্টারটেইন করতে পারবো, সেই রকম সেই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। এখন আমরা আদৌ এখন থিয়েটার করতে যাওয়াটা যৌক্তিক কিনা, আমার কাছে সেইটাই মনে হয়। এখন জার্মানিতে করেছে, কারণ জার্মানিতে সংক্রমণের হার কমে এসেছে, ইউরোপের অন্যান্য দেশগুলোতে কমে এসেছে, কিন্তু বৈশ্বিকভাবে এই করোনার প্রভাব কিন্তু এখন শেষ হয়নি। হচ্ছে প্রতিদিন আগের তুলনায় করোনার সংক্রমণের হার কিন্তু বেড়েছে। গত 10 দিন প্রতিদিন নতুন করে সংক্রামিত হচ্ছে সারা বিশ্বে 1 লাখের উপরে, আমরা যদি হিসাব করি আর কি। হ্যাঁ, তাহলে এই পরিসংখ্যানটি দেখা যাচ্ছে, এবং মানুষ আরো বেশি করে সংক্রামিত হচ্ছে। যদিও ইউরোপ এখান থেকে বেরোয় এসেছে, এই জন্য তাদের সামনে একটা সুযোগ এসেছে পরীক্ষামূলকভাবে এই কাজটা করা, যেহেতু তারা চাচ্ছে যে নিউ নর্মাল লাইফে তারা যাতে আবার কালচারের সাথে যুক্ত হয়, কিংবা হচ্ছে নাটকের সাথে যুক্ত হতে পারে, যাতে মানুষের মনে আবার একটা সেই আগের একটা অবস্থা যাতে তারা অনুভব করতে পারে, যে না আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি। সেইখান থেকেই সেই চিন্তা করেই হয়তো তারা থিয়েটারটা খুলেছে। কিন্তু আমাদের এখানেকার পরিস্থিতি কিন্তু সেটা নেই। আমাদের এখানে বাংলাদেশে কিংবা পশ্চিমবঙ্গে এইটা কিন্তু সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। আমাদের দেশে যেমন আজকে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে, আমাদের দেশে আজকে সবচাইতে বেশি সংক্রমণ হয়েছে। এখন এই সংক্রমণের মধ্যে আমি কিভাবে আবার লোক সমবেত করে তাদেরকে থিয়েটারের সাথে যুক্ত করতে পারবো, এটা আমার কাছে শঙ্কার বিষয়। এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। এটা কিন্তু শঙ্কার বিষয়, যে এই যে ভীতি, এই যে সংক্রমণ, এই যে মানুষের যে ভবিষ্যতের যে মানুষ আশঙ্কা করছে, সেইখানে আমি থিয়েটারে পারার
যে সূত্র থেকে মানুষকে আবার সমাগম করে নতুন কোনো সংখ্যার মধ্যে, নতুন কোনো সংক্রমণের মধ্যে আমি ঠেলে দেবো কিনা, এই সম্ভাবনা যখন থাকবে তখন থিয়েটার করাটা কিন্তু মানসিকভাবেও হচ্ছে তখন একটু হচ্ছে আমার ভেতরে ক্রিয়া জাগায়। আমি তো মানসিকভাবে সুস্থ হতে পারছি না, আমি হয়তো শারীরিকভাবে সুস্থ আছি, কিন্তু আমার পাশে যে মৃত্যুর খবরগুলো, যে সংক্রমণের খবরগুলো আমাকে তো অস্থির করে তুলেছে। সেইখানে আমি কিভাবে মানুষকে টেনে এনে থিয়েটারের সাথে সংশ্লিষ্ট করতে পারি, দর্শককে সংশ্লিষ্ট করতে পারি। সেই কারণে আমার মনে হয় এই অবস্থাতে জার্মানি যেটা করতে পেরেছে সেটা আমরা এই মুহূর্তে করতে পারবো বলে আমার মনে হয় না। এবং আমরা আরো যখন আমাদের সংক্রমণের হার যখন নিচের দিকে যাবে, যখন আমাদের লকডাউন পরিস্থিতি আরো ওপেন হবে এবং মানুষ যখন সহজভাবে তাদের নর্মাল লাইফে, নিউ নর্মাল লাইফ বলছে এটা WHO, যে যখন সংক্রমণ কমে আসবে এবং WHO শর্তগুলো পূরণ করতে পারবে, তখন আমরা নিউ নর্মাল লাইফে প্রবেশ করতে পারবো। কিন্তু করোনা আমাদের সাথেই থাকবে। এই করোনা নিয়েই আমরা যদি নাটক করতে চাই কিংবা থিয়েটারের আবার প্রযোজনাগুলোতে আমরা ফেরত যেতে চাই, তখন একটা স্বাভাবিক পরিস্থিতি পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই। আমরা মনে হয় না এই মুহূর্তে আমরা মানসিকভাবে সেই জায়গাটাতে আছি যে আমরা থিয়েটার করে এখান থেকে আর্থিকভাবে উপকৃত হব কিংবা লাভবান হতে পারবো। সেই জায়গাটাই আসলে আমরা দাঁড়িয়ে নেই। এই পরিস্থিতি আরো কিছুদিন গেলে পরে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কিভাবে দর্শকের জন্য আমরা নাটকটা করতে পারবো কিংবা দর্শককে আহ্বান জানাবো যে আসো তোমরা নাটক দেখতে, আমাদের নাটক সাথে সংশ্লিষ্ট হওয়া। আমাদেরকে আরেকটু বোধহয় অপেক্ষা করতে হবে, আমাদেরকে আরেকটু সুস্থ হওয়া পর্যন্ত সময় দিতেই হবে। নিশ্চয়ই। একটা কথা তো আছে, এই প্রশ্নটা অনেক সময় উঠে এসছে যে এই যেন একটা সংকটকালীন পরিস্থিতিতে নাটকের মতো একটা বিনোদনমূলক বিষয় নিয়ে আলোচনা এবং চর্চা করা কোনো প্রয়োজন আছে কিনা। এইটা নিয়ে করতে গিয়ে একটা কথা মনে আসতে হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, আপনাদের ওখানেও আছে। আমাদের এখানে বেশ কিছু শিল্পী আছেন যারা এটা এদের রুজি রোজগার, সেটা বন্ধ হয়ে গেছে, মানে পেশাদার হিসেবেই আছে, সেই সংখ্যাটা দিনে দিনে আমাদের এখানে বাড়ছে, যারা নাটককে নির্ভর করেই রুজি রোজগার করে। এটা গেল হচ্ছে সরাসরি শিল্পীদের কথা। দ্বিতীয় হচ্ছে নাটককে কেন্দ্র করে যে সমস্ত কলা কুশলী আছেন, মানে মঞ্চ শিল্পী, মেকআপ আর্টিস্ট, আলোক শিল্পী, মিউজিশিয়ান, এই যে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা সরাসরি নাটক বা এই বিনোদন জগতের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আর্থিকভাবে একদম ভেঙে পড়েছে এখন। সেই তাদের জন্যও বটে, এবং আমি বিনোদনের ব্যাপারটাকে মুখ্য না ধরেও বলি, তাদের রুজি রোজগারের জন্য কিন্তু হয়তো সাধারণ মানুষ, এখানে একজন শিল্পী হিসেবে মুশকিল হয়ে যাচ্ছে। সেই শিল্পী কিন্তু সাহায্যের জন্য তার স্বাভাবিক লজ্জাবশত মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারছেন না। তিনি তার একটা নাটকের টিকিট বিক্রি করার জন্য, আমার নাটকটা দেখতে আসার জন্য একটা টিকিট কিনুন, সেই ভিক্ষে যদি আমি বলি, সেইটা চাইতে যখন তিনি সংকোচ বোধ করবেন না। কিন্তু আমি একজন শিল্পী, এই সময়ে দাঁড়িয়ে আমি আমার রুজি রোজগার নেই, আমায় কিছু সাহায্য করুন, সেই বলার মতো তাদের সেই মানসিক জায়গাটা থাকে না। ফলে তারা একটা প্রচন্ড চাপের মধ্যে আছে, মানে না ভিক্ষে চাইতে পারছে, না কাজটা পাচ্ছে। সুতরাং সেই যত তাড়াতাড়ি এই আমাদের সংকটকালীন পরিস্থিতিটা কেটে যাবে, ততই সবাইকার পক্ষেই ভালো। এবং নাটক শুধুমাত্র এখন আর বিনোদন নেই, নাটক একটা জীবিকা, একটা বৃহৎ অংশের মানুষের কাছে। আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি আলোচনা। এখানে একটা হচ্ছে, সেটা হচ্ছে মাহফুজ হিলালি, আমাদের বাংলাদেশের একজন নিউজ 24.com একটা বলছেন, তাহলে বলতে হচ্ছে অনেক একটা লেখায় পড়ছিলাম আর কি, তিনি নিজেও নাট্য গবেষক, যে অনেক রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে, আঙ্গিকগত পরিবর্তন থাকবে, দর্শক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে কাজ চলতে থাকবে, অনেক অনেক রকম ভাবে কাহিনীগত হয়তো পরিবর্তন চলে আসবে,
এবং দলগত পরিবর্তন আসবে। দলগত পরিবর্তনের ক্ষেত্রে উনি ভাবছেন, মানে উনি কোনো সম্ভাবনাটাকেই উড়িয়ে দিচ্ছেন না বা কোনোটাও তার মনোমত হয়েছে বলে মনে করছেন না, কিন্তু উনি ভাবছেন যে এরকম হলেও হতে পারে, দলগত পরিবর্তন আসবে। এবং সেখানে এমনও হতে পারে যে পরিবার কেন্দ্রিক একটা দল গঠনের সম্ভাবনা হয়তো চলে আসবে, যেখানে ছোট ছোট করে দল করবে, যারা তারা বাড়িতে রিহার্সাল করবে, সেখানেই একটা ব্ল্যাক বক্স থিয়েটার বলুন বা ছোট ইন্টিমেট স্পেস বলুন, যেখানে নাটকটা করবে। আমরা জানি যে আপনি যেটা বলেছেন, পরিবারগতভাবে আপনারা সবাই নাটকের সঙ্গে যুক্ত, আপনার স্ত্রীও আপনার সঙ্গে নাটক করেন। আপনারা কি এইরকম দিকে এগোবার কথা কিছু মাথায় রাখছেন, মানে এইভাবে অভিনয়টা চালিয়ে যাওয়া, চর্চা চালিয়ে যাওয়া? ধন্যবাদ। যে অনেকগুলো প্রসঙ্গ এসেছে আর কি। হ্যাঁ, প্রথমে প্রথমে বিষয়টি হচ্ছে যে আপনি বলেছিলেন যে আমাদের এখন যে ফেসবুকের যে আলোচনাগুলো হচ্ছে থিয়েটার কেন্দ্রিক, এই আলোচনাগুলো অন্য মানুষকে প্রভাবিত করছে, যে এইভাবে যে এখন কি আসলে থিয়েটার নিয়ে আলোচনার সময়টা কিনা। কারণ এখন তো মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে, সংক্রামিত হচ্ছে, সেইখানে থিয়েটারের মতো একটা বিনোদনের বিষয় সবসময় সামনে নিয়ে এসে আলোচনা করার দরকার আছে কিনা। তো থিয়েটারের মানুষ সেই ক্ষেত্রে আমি বলি যে এটা অবশ্যই আলোচনার দাবি রাখে। কারণ আমাদের যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে সেখানে তো সারাক্ষণ হচ্ছে আমাদের বিশ্বের তাবৎ খবর সেখানে তো পরিবেশিত হচ্ছেই। সেখানে তো হচ্ছে আপনারা জানতে পাচ্ছেন যে কি অবস্থা, কি ধরনের সংক্রমণ হচ্ছে, কিভাবে মানুষকে ব্যবস্থা নিতে হবে, সেগুলো তো খবরগুলো পাওয়া যাচ্ছে। আপনি কেন ফেসবুকে এসে সেই খবরগুলো জানবেন? এইখানে হচ্ছে মানুষকে এক ধরনের রিলিফ দেয়া, একটা স্পেস দেয়া, নিঃশ্বাসের স্পেস দেয়া, যে এই যে আমাদের যে রুদ্ধশ্বাস পরিস্থিতি, সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে যাতে মানুষ ফেসবুকে এসে একটু নিঃশ্বাস নিতে পারে। এখানে যদি কেউ থিয়েটারে আলোচনা করে যদি তার ভালো লাগে, সে যদি সংযুক্ত হয়ে তার যদি সে যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে পারে, তাহলে সেটা তার ইস্যু। এবং এই আলোচনা অবশ্যই আমাদের চালিয়ে যেতে হবে, কারণ আমরা থিয়েটারের লোক, অতএব এই আলোচনাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। এবং আমি মনে করি না যে এই আলোচনা বন্ধ করা উচিত এই সময়ে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অন্য যেমন আমাদের কাজকর্মগুলো আমরা জারি রেখেছি, তেমনি আমাদের থিয়েটার আলোচনাও জারি রাখতে হবে, এটা চালু রাখতে হবে। এটা আমরা থিয়েটারের মানুষ, থিয়েটার নিয়েই আমরা ভাববো, কথা বলবো। আর দ্বিতীয় যে বিষয়টি বলেছিলেন যে পেশাদার যে শিল্পীর বাইরে যে কুশলীরা আছেন, তারা তো নিয়মিত প্রদর্শনীর অভাবের কারণে তারা নিজেরাই এখন দরিদ্রপীড়িত হয়ে পড়েছে, তারা কারোর কাছে সাহায্য চাইতে পারছে না। এটা কতদিন ধরে চলবে? এখন আমাদের এখানে এই বিষয়টা উঠে এসেছে যে আমরা যারা আর্থিকভাবে সচ্ছল আছি, আমাদের এখানে যারা আর্থিকভাবে সচ্ছল আছে, কিংবা হচ্ছে যে সমস্ত মানুষ হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা দেখায়, তারা এগিয়ে এসেছে। আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের শিল্পীদেরকে কিংবা কলা কুশলীদেরকে সাহায্য সহযোগিতা করেছি। আমাদের এখানে সংস্কৃতি কর্মী বলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেখান থেকে আমরা যারা দয়াবান এবং সংগতিশীল, তারা সেখান থেকে যারা হচ্ছে দরিদ্র কিংবা করোনা পীড়িত, তাদেরকে আমরা সহযোগিতার মানে আমরা উপহার হিসাবে তাদের কাছে সাহায্য পৌঁছে দিয়েছি। এবং এই কাজটি করতে হবে, কেননা এর কোনো বিকল্প নেই। মানুষকে মানুষের পাশেই দাঁড়াতে হবে। এখন তো মানুষের যেহেতু দুর্যোগের সময়, কিছু মানুষ এখান থেকে সরাসরি তারা ভিক্টিমাইজ, তারা এটার করোনার শিকার হয়েছে আর্থিকভাবে। এই কারণে তাদের পাশে যারা সংগতিশীল আছে তাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। এবং এখান থেকে সবচেয়ে ভালো হতো যদি সরকার থেকে তাদেরকে কোনো গ্রান্ট দেওয়া যেত, তাহলে তারা এই ঘাটতিটা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারত। কিন্তু পশ্চিমবঙ্গে এই সুযোগটা আছে, বাংলাদেশে এটা নেই, যে কারণে আমরা পরস্পরের প্রতি সহমর্মী হয়েই হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়েছি। এবং আমরা আশা করি যে এটা কোনো না কোনো ভাবে আমাদেরকে উত্তরণ ঘটিয়ে আসতেই হবে। মানুষ যেহেতু মানুষের পাশে দাঁড়ায়,
অতএব দুর্যোগের সময় সংস্কৃতি কর্মীরা আরেকজন সংস্কৃতি কর্মীর অবশ্যই পাশে দাঁড়াবে এবং সেই প্রত্যাশা আমরা করি। আর তৃতীয় যে বিষয়টি বলেছেন যে দলগত কোনো পরিবর্তন হবে কিনা, যেহেতু আমরা একসাথে হতে পারছি না, আমরা বাইরে যেতে পারছি না, বাইরে কোথাও যে আমরা মিলিত হতে পারছি না, সেহেতু পরিবারের ভেতরেই হচ্ছে থিয়েটারটা গড়ে উঠবে কিনা, হ্যাঁ সেই সুযোগটা এখন তৈরি হয়েছে। আমার ম্যাথ থিয়েটার তো পারিবারিক দল এবং এটি আমরা যখন পরিস্থিতি ভালো ছিল কিংবা হচ্ছে একটা ভালো সময়েই হচ্ছে আমরা এই পরিবার কেন্দ্রিক দলটি গঠন করেছি। এখন এটি একটা উদাহরণ হয়ে আসতে পারে এই এই ক্রান্তিকালে, যে আমরা যেহেতু আমরা থিয়েটারের মানুষ, থিয়েটার নিয়েই হচ্ছে আমরা দিন যাপন করি, সুতরাং আমাদের পরিবারের ভিতরেই যদি আমরা থিয়েটারটাকে চর্চা রাখতে পারি, তাহলে থিয়েটার নিয়ে আমাদের যে হতাশা যে আমরা নাটকের সাথে যুক্ত হতে পারছি না কিংবা নাট্য আলোচনার সাথে যুক্ত হতে পারছি না, সুতরাং এই হতাশাটা অনেকখানি আমার মনে হয় রিলিফ করবে এই দলগত যে পরিবর্তন কিংবা বৈচিত্র্যের কথা বলেছে এটা মাহফুজা হিলালি যে একটি একটি হচ্ছে আপনার সম্ভাবনার কথা বলেছে, এটা মনে হয় সেই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারি, আমরা পরিবার কেন্দ্রিক দলও তৈরি করতে পারি এবং ছোট আকারে কিংবা কাছাকাছি যারা বসবাস করি প্রতিবেশীদের মধ্যে তাদের ভেতরেও হচ্ছে আমরা হয়তো এই থিয়েটার কেন্দ্রিক দল তৈরি করতে পারি। ধন্যবাদ। আপনি যেমন সাহায্যের কথা বললেন, আমাদের পশ্চিমবঙ্গে সরকারের সাহায্য আছে, মানে সেখানে গ্র্যান্ট পায় আর কি, সব দল পায় না, বেশ কিছু দল পায়। এই আপনাদের এই সংকটকালীন পরিস্থিতিতে সেদিন আপনাদের এখানে আলোচনাতে জানা গেছে আপনাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিছু সামান্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আর্থিক সহায়তা করেছেন নাট্য দলগুলির প্রতি, সেটা ভালো। কিন্তু সংখ্যাটা যেহেতু প্রচুর, কত মানুষকে সেই সাহায্য দিয়ে দেয়া যাবে সেটা সবসময় একটা, এবং সবসময় আমাদের আমরা বলি যে ঠোঁট এবং কাপের মধ্যে একটা সূক্ষ্ম ফাঁক থেকেই যায়, সেই ফাঁকটা কোনোদিনই মেটে না। তবু আশা করা যায় এই আর দুর্দশার সময়, দুর্দিনের সময় যা কিছু সাহায্য পাওয়া যায় তাই গুলো পেয়েই নাট্যকর্মীরা তাদের শির দাঁড়া শক্ত করে ঘুরে দাঁড়াবে, আবার নাটকের ময়দানে নামবে। আমাদের এই যে আমরা যে ডিজিটাল মাধ্যমে যে ভার্চুয়াল কথাবার্তা চালাচ্ছি, এই ব্যবধান দূর হয়ে গিয়ে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্স মানে সোশ্যাল ডিস্টেন্সিং বন্ধ হবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং নষ্ট হয়ে গিয়ে আমরা অনেক কাছে আসতে পারবো, একে অপরের নাটক দেখতে পারবো, সামনে বসে হাততালি দিতে পারবো, ভালো লাগলে বুকে জড়িয়ে ধরতে পারবো, সেই সুদিন নিশ্চয়ই আসবে, এই আশায় আমরা থাকবো। আর তা শেষ করার আগে আমরা একটা কবিতা দিয়ে শেষ করলে ভালো হতো না? অবশ্যই। তাহলে আপনার একটা কবিতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা ধন্যবাদ জানাচ্ছি আসাদুল ইসলাম ভাইকে যে আমাদের তাকে সাড়া দিয়ে তিনি আমাদের সঙ্গে এতটা সময় কাটিয়েছেন, দীর্ঘ সময় কাটিয়েছেন। ভবিষ্যতে দেখা হবে। আমরা শুনিনি আসাদুল সাহেবের লেখার নিজস্ব কবিতা। কবিতার উপরে এক মিনিট একটু বলি যে যেহেতু আমি কবিতা চর্চার সাথেও জড়িত আছি, প্রায় প্রতি বছরই আমাদের এখানে যে বাংলা একাডেমির বইমেলা হয় সেখানে আমার একটা বই প্রকাশিত হয় আমার নিজস্ব, এই জন্য আমি হচ্ছে এক ধরনের একটা ভালো লাগা আমার ভিতরে কাজ করে কবিতার প্রতি, এবং এই কথাটা বলতেও আমার ভালো লাগছে যে ইন্ডিয়া থেকেও আমার একটি কবিতার বই অনুবাদ হয়ে বের হয়েছে, সেটি হচ্ছে আমার অসমীয়া ভাষায়, অসমীয়া ভাষায়, অসমীয়া ভাষায়, হ্যাঁ, ঘোড়ার জেগে থাকা দৌড় এই নামের একটি কবিতার বই, সেখান থেকে অসমীয়া ভাষায় নিদ্রামগ্ন ঘোড়ার জাগি থাকা দৌড় এই নামে সেখানে অনুবাদ হয়েছে, এবং আমি এটি সম্ভবত প্রথম অসমীয়া ভাষায় প্রকাশিত কোনো বাংলাদেশের কবির কবিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ণাঙ্গ একটি কবিতা। সেক্ষেত্রে আমার প্রকাশক ভিকি পাবলিশার্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সৌমেন ভারতীয়া তাকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের অনুষ্ঠান যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ভারতে আমাদের অনেক বন্ধু আছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ম্যাট থিয়েটারের প্রতি তাদের যে ভালো লাগা, সেই ভালো লাগার থেকে হচ্ছে আমাদের মধ্যে অনেক বন্ধুত্ব তৈরি হয়েছে। আমার যারা বন্ধু আছে আশিস গোস্বামী কিংবা তপতি বৌদি, অংশুমান ভৌমিক,
যারা আমাদের বন্ধু এবং খুবই কাছের মানুষ তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দাদা আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে ম্যাট থিয়েটারকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে সুযোগ দিয়েছেন বাংলাদেশের থিয়েটার নিয়ে কথা বলার কিংবা ম্যাট থিয়েটারের উপরে কথা বলার এবং আমার নাট্যচর্চা অভিজ্ঞতার কথা বলার। এবং আপনাকেও আমি ভালোবাসা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আর আমার একটি কবিতা পড়ছি, এই ক্রান্তিকালে একটি প্রেমের কবিতাই বলি। কবিতার নাম হচ্ছে বনবাস। এটি আমার শূন্যতার পূর্ণ গর্ভে বিষণ্ণ শূন্য কবিতার বই থেকে পড়ছি। যে অভিমানে তুমি নিজেই বেছে নিয়েছো বনবাস, তার সব দায় নিঃসংকোচে মাথা পেতে নিয়ে বলছি তোমাকে, এবার ফিরে এসো। ফিরে এসো অভিমানের 7 সমুদ্র 13 নদী, ফিরে এসো নীরবতার নন্দিনী। বাতাসের ডাক বাক্সে তোমাকে লক্ষ্য করে আমার হৃদয়ের ডাক, আকুল মিনতি জমা দিয়েছি। তুমি কান পাতলেই পৌঁছে যাবে আমার আহ্বান, শুনবে আমার ফিসফিসানি। ফিরে এসো, ফিরে এসো। তোমার ফিরে আসা ভীষণ জরুরি, ঋতুচক্রের জন্য, বাতাসের দিক বদলের জন্য, মেঘেদের বৃষ্টি প্রসবের জন্য। তোমার একান্ত নিজস্ব নিঃসঙ্গতার দেয়াল ভেঙে চলে এসো আমাদের প্রাণ প্রাচুর্যের আবহাওয়ায়, এই নগরের অনিরাময়ী প্রেমে প্রণয়ে। এখানে বন নেই, কিন্তু বুনো ভালোবাসার মানুষ আছে কোনো একজন, যে তোমাকে দেবে বৃক্ষের মতো, পাখির মতো, ঝর্ণার মতো বিরামহীন ভালোবাসা। চলে এসো মিষ্টি রোদের সবুজ লিরিক, তুমি নেই বলে কবিতার অসুখ। তোমার জন্য ছন্দ অন্তমিল অনুপ্রাস সমস্তই এলোমেলো। তুমি এলেই কবিতার বুকের ব্যথার উপশম হবে, কবির কলমে নিঃশ্বাস ফিরে আসবে। তুমি কবি ও কবিতার প্রাণ, তোমার বনবাস কাব্যকে করেছে বানভাসী কাঙাল। ফিরে এসো তুমি, ফিরে এসো। কবি ও কবিতাকে বাঁচাতে তুমি বিকল্পহীন, তুমি অদ্বিতীয়, তুমি এসো বনবাস থেকে এই বুকে ফিরে। ধন্যবাদ। হ্যাঁ, তুমি নেই বলে কবিতার অসুখ, এই অসুখ সেরে যাবে, কবিতা একদিন সুস্থ হয়ে উঠবে। এই কবিতার ছন্দে আমরা আবার মিলবো কখনো না কখনো, নিশ্চিতভাবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। বাক্সা প্রাপ্ত নাট্যজনের পক্ষে যারা দেখেছে দর্শক ঢাকার কিংবা হচ্ছে কলকাতার কিংবা পশ্চিমবঙ্গের, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার বন্ধু যারা ছিল তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। বাক্সা প্রাপ্ত নাট্যজনের পক্ষ থেকে ধন্যবাদ জানালাম আসাদুল ইসলাম সাহেবকে। আগামীকালে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় নির্দেশক নান্দনিক থিয়েটার দীপু দাস বা ভূপাল। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আশা করি কালকেও আপনাদের সঙ্গে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।